সংখ্যায় আমি করিনি, আমি কত সম্মুখে যাহা পাই যাই করিনি, আমি ইচ্ছাপতনে ছন্দ, আমি আপনার কানে নিতে চাই, আমি একজন মানুষ ছিলেন যিনি শুধু কথা বলতেন না, তিনি শুনতেন, দেখতেন আর প্রশ্ন করতেন। যা দেখা যায় না, যা বলা যায় না, সেটা গোপালগঞ্জ তিনি তুলে আনতেন। থাকলে ইন্টারিম থাকবে না, গোপালগঞ্জ থাকলে ওয়াকার সাহেব থাকবে না। এমন একজন মানুষকে 12ই ডিসেম্বর 2025 সালে প্রকাশ্য দিবালোকে গুলি করা হয়। তার নাম শরীফ ওসমান হাদী। আজ আমরা সেই ঘটনা সম্পর্কে আলোচনা করব। একটি হত্যাকাণ্ড, একটি থেমে যাওয়া কণ্ঠ, আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুর আমাদের গায়ে লাগে না। এবং আমাদের সমাজ থেকে উঠে আসা কিছু প্রশ্ন সম্পর্কে। শরীফ ওসমান হাদী ছিলেন 30 থেকে 35 বছরের একজন রাজনৈতিক সংগঠক। তিনি কোনো বড় রাজনৈতিক দলের সদস্য নন, কিন্তু তার প্রভাব দ্রুত বেড়ে যাচ্ছিল। তার শক্তি ছিল ভাষা এবং উপস্থিতি। তিনি সরাসরি কথা বলতেন, নির্বাচন তত্ত্বাবধায়কের দায়িত্ব কি ঠিকমতো হচ্ছে কিনা, তরুণরা কেন ভোটে আগ্রহ হারাচ্ছে, বিদেশি প্রভাব আমাদের গণতন্ত্রকে কোথায় নিয়ে যাচ্ছে। একটি প্রকাশ্য বক্তৃতায় হাদী বলেছিলেন, ভোট যদি আগে থেকে ঠিক করা থাকে, মানুষকে লাইনে দাঁড় করানো ভণ্ডামি। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক? আমার মা আমার মা না, আমার এরকমই সন্তান আমার সরল সন্তান কিন্তু না। শক্তিশালী বক্তব্যই তাকে জনপ্রিয় করেছিল। শহরের তরুণরা তাকে ভালোবাসত, কিন্তু কিছু রাজনৈতিক মহল থেকে হুমকি পাচ্ছিল নিয়মিত। ঢাকা 8 আসন কেন্দ্র রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাদী এই আসনে নির্বাচন করার কথা ভাবছিলেন। তার মূল উদ্দেশ্য ছিল তরুণ ভোটারদেরকে জানানো যে বিকল্প আছে। প্রশ্ন করা যায়, চুপ থাকা বাধ্যতামূলক নয়। একজন স্বতন্ত্র প্রার্থী সচরাচর যে দুর্নীতিবাজ রাজনৈতিক দলগুলো সেই দলের বাইরে থেকে দাঁড়িয়েও সমাজের জন্য, দেশের জন্য যে কিছু করতে পারে, এটা প্রমাণ করাই ছিল তার একমাত্র লক্ষ্য। এই প্রেক্ষাপটে তার বার্তা সরাসরি চ্যালেঞ্জ হচ্ছিল ক্ষমতাসীন এবং প্রতিষ্ঠিত বিরোধী দুই পক্ষের উপরই। তাছাড়া ওসমান হাদী ছিলেন একজন কট্টর বাংলাদেশপন্থী এবং ভারত বিরোধী। তার বেশিরভাগ বক্তৃতায় বাংলাদেশের জয় জয়কার ছিল এবং ভারতের যে গোলামি কিংবা দাসত্বের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের পর থেকে আজ পর্যন্ত কন্ট্রোল হচ্ছে ইন্ডিয়ার দ্বারা, সেই নিয়ন্ত্রণের শেকল ছিঁড়তে চেয়েছিলেন ওসমান হাদী। স্বাভাবিকভাবে ইন্ডিয়া কখনোই তার বিরোধী কিংবা শত্রুকে বাঁচিয়ে রাখতে চায় না। জলজ্যান্ত উদাহরণ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া, আবরার ফাহাদ আর আমাদের ইলিয়াস আলী, এবং সর্বশেষ সেই মিছিলে যুক্ত হলেন শহীদ ওসমান হাদী। সোশ্যাল মিডিয়ায় তার ভিডিও ভাইরাল হচ্ছিল, লাইভের মন্তব্য, ছোট পোস্ট সবই তার রাজনৈতিক এবং সামাজিক প্রভাব ভয়ঙ্কর দ্রুত গতিতে বাড়াচ্ছিল। মাত্র 1 বছরে হয়ে ওঠেন তরুণদের আইকন এবং দলমত নির্বিশেষে বেশিরভাগ মানুষের পছন্দের পার্সন। 12ই ডিসেম্বর দুপুর আনুমানিক 2টা 20, বিজয়নগর, ঢাকা। হাদী নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। শহীদ ওসমান হাদী ফজরের নামাজ থেকে শুরু করে প্রতি ওয়াক্তের নামাজ শেষে ঢাকা 8-এর মসজিদগুলোতে ঘুরে ঘুরে নির্বাচনের প্রচারণা চালাতেন। মানুষ তাকে দেখা মাত্র জড়িয়ে বুকে টেনে নিত। এতখানি ভালোবাসা কোনো নেতার প্রতি শেষ কবে দেখেছিলাম আমার মনে পড়ে না। হাদী নামাজ শেষে বাড়ি ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি মোটরসাইকেলে 2জন ব্যক্তি তার দিকে আসে। খুব কাছ থেকে বাম হাত দিয়ে গুলি চলে। হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। তিনি মাটিতে লুটিয়ে পড়েন রিকশা থেকে। সেখানে উপস্থিত মানুষ শক এবং আতঙ্কে স্থবির হয়ে যায়। তারপর দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। চিকিৎসকেরা জানান, আঘাত অত্যন্ত গুরুতর, নিউরোলজিক্যাল। বুলেট তার মাথায় ঢুকে থাকে। তাকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে সরকারি খরচে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়, কিন্তু 18ই ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। হাদী কখনো সহিংসতার ডাক দেননি, তিনি প্রশ্ন তোলার ক্ষমতা চাইতেন। তার বক্তব্য ছিল র, স্ট্রেইট কাট। সুশীলদের জন্য তিনি ছিলেন এক আতঙ্কের নাম। তার শব্দে যদিও ভালগারিটি ছিল, কিন্তু সেই শব্দগুলি সরাসরি বিদ্ধ হতো সুশীল, চেতনাবাজ, ইন্ডিয়ার দালাল, দেশবিরোধী এবং দুর্নীতিবাজদের পাছায়। একটি ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন, এই দেশে সত্য বলা ঝুঁকিপূর্ণ,
কিন্তু চুপ থাকা আরো ভয়ঙ্কর। তার পোস্ট এবং বক্তৃতা থেকে বোঝা যায় তিনি মানুষকে ভয় ছাড়াই প্রশ্ন করতে শেখাতেন। তার কণ্ঠ শুধু রাজনৈতিক নয়, মানবিকও ছিল। তার মৃত্যু শুধুই রাজনৈতিক নয়, এটি একটি মানবিক কণ্ঠের চুপ হয়ে যাওয়া। বাংলাদেশ হারিয়েছে একজন সম্ভাবনাময় লিডারকে। শহীদ হাদির মৃত্যুর পর ফেসবুক, টুইটার এবং স্থানীয় মিডিয়ায় দেখা যায় হাজার হাজার মানুষ বিচারের দাবি করছে। কয়েকটি পোস্টে রাজনৈতিক দায় চাপানোর চেষ্টা আছে। তথ্যবহুলভাবে বলতে গেলে কোনো সরাসরি প্রমাণ নেই যে ঠিক কার কারণে বা কে এই শুটারকে ভাড়া করেছিল। অভিযোগগুলো মূলত রাজনৈতিক অনুভূতি এবং জনমতের বহিঃপ্রকাশ। তবে এই প্রক্রিয়ায় প্রমাণ করে হাদি শহরের তরুণদের মধ্যে অলরেডি প্রতীক হয়ে গিয়েছেন। তিনি কেবল একজন ব্যক্তি ছিলেন না, তার কণ্ঠ অনেকের আশা এবং প্রতিরোধের চিহ্ন ছিল। পুলিশ জানিয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করা হয়েছে, সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হয়েছে, কয়েকজন দেশ ছেড়ে গেছে। কিন্তু এখানে কিছু প্রশ্ন অমীমাংসিত থেকে যায়। মূল পরিকল্পনাকারী আসলে কে? বাংলাদেশের ডিফেন্স সিস্টেমের মধ্যে থাকা কেউ, আওয়ামী লীগ, ইন্ডিয়া, নাকি চতুর্থ কোনো শক্তি যারা এই ধরনের একটা কেয়াস বাঁধিয়ে ইলেকশনটাকে পিছিয়ে দেশের মধ্যে অন্য কোনো কিছু করার পায়তারা করছে? ঘটনার পর থেকে শুরু করে আজ পর্যন্ত জুলকারনাইন সায়ের নামের একজন তথাকথিত আল জাজিরার সাংবাদিক জিনিসটাকে বিপথে পরিচালনা করার জন্য উঠে পড়ে লেগেছেন। প্রথমে তিনি জানান ৮০ জন শুটার বাংলাদেশে ঢুকেছে বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গের উপর টার্গেটের জন্য। পরবর্তীতে দেশের জনগণ এবং কিছু সাহসী সাংবাদিক এবং মোস্ট ইম্পর্টেন্টলি দ্য ডিসেন্ট নামের একটি অনলাইন পোর্টাল শুটারকে কয়েক ঘন্টার মধ্যে শনাক্ত করে। একজন অস্ত্রধারী সন্ত্রাসী যার পুরনো রেকর্ডগুলো খুবই জঘন্য। পরবর্তীতে তার সাথীকেও শনাক্ত করা হয়, যিনি মোটরসাইকেল চালাচ্ছিল। মোটরসাইকেলকেও শনাক্ত করা হয়। দেখা যায় কিলার অনেক আগে থেকে ওসমান হাদির ইনকিলাব মঞ্চের কালচারাল সেন্টার এবং হাদির প্রচারণার সময় আশেপাশে ঘোরাঘুরি করত। হয়তো অনেকবার তার উপর হামলা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সময় বা সুযোগ শুটারদের পক্ষে ছিল না। স্বাভাবিকভাবে একজন শুটার যদি আপনার সাথে দিনের পর দিন কাটিয়ে আপনার বিশ্বাস জয় করে, তাহলে তার পক্ষে আপনাকে মারা অনেক বেশি সহজ হয়ে যায়। এক্ষেত্রে শুটার সেই কাজটি করেছিল। হাদির সাথে থেকে তার বিশ্বাস অর্জন করে তার প্রোগ্রামের শিডিউলগুলোকে জেনে সঠিক সময়ে সঠিক কাজটি করেছিল সে। তার করা এই সঠিক কাজটি ঠিক কাদের জন্য সঠিক, সেটা নিয়ে আমার সংশয় রয়েছে। প্রথমত, জুলকারনাইন সায়ের শুরু থেকে চেষ্টা করছিলেন তদন্তকে অন্যদিকে ঘোরানোর। পরবর্তীতে দ্য ডিসেন্ট যখন ফাঁস করে খুনির পরিচয়, তখন জুলকারনাইন সায়ের আরেকটা পোস্ট করে যে কিলার ৮ ঘন্টার মধ্যে ভারতের আসাম থেকে পালিয়ে গেছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, ঢাকা শহরের মতো একটা শহরে শুক্রবার দিন দুপুর থেকে ৭-৮ ঘন্টার মধ্যে আসামে পালিয়ে যাওয়া এটা খুবই টাফ, যদি না অভ্যন্তরীণ কোনো সংস্থা হেল্প না করে। এই শহরে একটা মোবাইল কিংবা একটা সাইকেল চুরি হলেও কয়েক ঘন্টার মধ্যে পুলিশ সেটাকে খুঁজে বের করে ফেলতে পারে। সেখানে দিনে দুপুরে একটা মানুষকে, একটা রাজনৈতিক আইকনকে, একটা ভিআইপি পার্সনকে কেউ একজন মেরে চলে গেল। এত এত সিসি ক্যামেরা, এত এত টেকনোলজি, এত এত আইন শৃঙ্খলার কড়াকড়ি, বিষয়টা খুবই বাচ্চামের পর্যায়ে পড়ে যায়, তাই না? এই ধরনের বুজরুকি, গাল গল্প, এই ধরনের স্টুপিডিটি আওয়ামী লীগের আমলে দেখা যেত। পুলিশ জানিয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, সন্দেহভাজনদের তালিকা তৈরি করা হচ্ছে, কয়েকজন দেশ ছেড়ে গেছে। কিন্তু এখানে মূল প্রশ্ন অমীমাংসিত। মূল পরিকল্পনাকারী কে? অর্থ এবং উৎস কোথা থেকে এসেছে? হত্যা রাজনৈতিক নির্দেশনা অনুযায়ী হয়েছে কিনা? এবার সবচেয়ে বড় প্রশ্ন, কারা লাভবান হতে পারে? তাৎক্ষণিকভাবে কেউ প্রকাশ্যে লাভবান হয়নি বলে মনে হলেও দীর্ঘমেয়াদে তার নির্বাচনী সম্ভাবনা থেমে গেছে। তরুণদের মধ্যে সংগঠনের দিশেহারা লক্ষণ তৈরি হতে পারে। একটি বিকল্প কণ্ঠ নিস্তব্ধ হয়ে গেছে। একটি ভারত বিদ্বেষী এবং বাংলাদেশপন্থী কণ্ঠ নিভে গেছে। একটি অকুতভয়ী প্রাণ, একজন জুলাই যোদ্ধা, একজন নির্ভীক দেশপ্রেমিককে তারা মেরে ফেলেছে। এটা ইনভেস্টিগেটিভ প্রশ্ন, যা এখনো তদন্তের বিষয়, যে অ্যাকচুয়ালি কারা লাভবান হতে পারত এবং কারা লাভবান হয়েছে।
শরীফ ওসমান হাদি শহীদ হয়েছেন ডিসেম্বরের 20 তারিখ 2025 দুপুর 2টা বাজে জাতীয় সংসদ ভবনে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 50 টাকার কোনো নোট নয়, কোনো সিঙ্গারা বা কেকের লোভ নয়, না কোনো ক্ষমতার লোভ, না কোনো বড় ভাইয়ের প্রেশার। নিজের থেকে নিজের পকেটের টাকা, নিজের পায়ের জুতা ক্ষয় করে লক্ষ লক্ষ মানুষ শরিক হয়েছিল হাদির জানাজায়। একজন শহীদকে শহীদি মর্যাদায় বিদায় দিতে এসেছিলেন লক্ষ লক্ষ মুসল্লিরা, লক্ষ লক্ষ বাংলাদেশিরা। তিল পরিমাণ জায়গা ছিল না সংসদ ভবন এরিয়াতে। স্মরণকালের সবচেয়ে বড় জানাজায় লাখো জনতার অংশগ্রহণে সম্পন্ন হলো ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও 24-এর গণ অভ্যুত্থানের অন্যতম নেতা শরীফ ওসমান হাদির জানাজা। নামাজে প্রথম কাতার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়, শেষটা ছাড়িয়ে যায় খামারবাড়ি ও আসাদ গেট এলাকা। এর আশপাশের এরিয়াগুলোর রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গিয়েছিল লোকে লোকারণ্য হয়ে। উপর থেকে যখন ড্রোন শটে আপনি ভিডিওগুলোকে দেখবেন তখন মনে হবে আবাবিল পাখির ফেলা একটা একটা করে পাথর যেন নিচে পড়ে আছে, যে পাথরগুলো হাদির জানাজায় এসেছে। এই পাথরগুলোই জালিমের দিকে ছুঁড়ে মারবে নিজেদেরকে। আমার দেশের রক্ষায় এমন হাজার হাজার হাদি আছে। এখন ওরা কয়জনকে মারবে, ঠিক কতজনকে ওরা শেষ করবে? একটা জাতি যখন মরতে শিখে যায় তখন তার হারানোর আর কিছুই থাকে না। একটা প্রবাদ আছে, মৃত্যুর মিছিল যত দীর্ঘ হয় যোদ্ধার ভয় ততই কমতে থাকে। হয় মরবো না হয় মারবো, এই দুইটা বিশ্বাসকে একত্র করে একটা বিশ্বাস তৈরি হয়, বাঁচলে গাজী আর মরলে শহীদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে সমাহিত হবেন আমাদের প্রিয় হাদি। হাদি যদি জানতেন এত এত মানুষ তার জানাজায় আসবে, তার জানাজায় শরিক হবে, তার জন্য একটানা কান্না করবে, দিনের পর দিন তার জন্য আল্লাহর ওয়াস্তে হাত তুলে তার ফিরে আসার জন্য প্রার্থনা করবে, দোয়া করবে, মসজিদে যাবে, মন্দির, গির্জা, সমস্ত উপাসনালয়গুলোতে, হয়তো হাদি আরেকটু বেশি গর্ব নিয়ে মরতে পারত। মানুষটা জীবন দশায় সব সময় যে কোনো ইন্টারভিউ, যে কোনো বক্তৃতা, স্পিচ, টকশো যাই বলেন না কেন, সব জায়গাতে নিজের শহীদি মৃত্যু নিয়ে কথা বলতেন। তিনি বিশ্বাস করতেন যে তিনি যদি কোনো একটা দিন শহীদ হন কিংবা তার যদি অনাকাঙ্ক্ষিত বিদায় ঘটে, এই দেশের মানুষ, এই দেশের লক্ষ লক্ষ বাংলাদেশি মানুষ তার ইনসাফের রাস্তায় শরিক হবেন। তিনি জীবিত থাকতে হয়তো কল্পনাও করেননি তিনি মারা যাওয়ার পর এত পরিমাণে ভালোবাসা তিনি অর্জন করতে পারবেন। মাত্র এক বছর, মাত্র একটা বছরের মধ্যে কে পেরেছে এত পরিমাণ ভালোবাসা অর্জন করতে? একটা প্রেসিডেন্টের জানাজায়ও এত মানুষ কি নিজের থেকে আসে? একটা প্রেসিডেন্টের জানাজায় এত মানুষের মধ্যে একটাও মানুষ কি থাকে না যে ওই প্রেসিডেন্টের কোনো কাজকে খারাপ বলবে? আপনি একজনকে দেখান যে সেই জানাজায় ছিল কিন্তু হাদিকে নিয়ে তার কোনো অবজেকশন ছিল। সবাই প্রিয় নেতার জন্য বা সবাই প্রিয় ইউথ আইকনের জন্য, প্রিয় নাগরিকের জন্য সেখানে গিয়েছিলেন। সেখানে গিয়েছিলেন ইতিহাসের সাক্ষী হওয়ার জন্য। সবাইকে হাদির পক্ষ থেকে লাল সালাম, ইনকিলাব জিন্দাবাদ। হাদির চেতনা, হাদির আদর্শ, হাদির কথা, হাদির অনুপ্রেরণা সবকিছুই ছিল বাংলাদেশপন্থী, বাংলাদেশের জন্য। আমাদের দেশকে আমরা বহির্শত্রু এবং অভ্যন্তরীণ শত্রু, দুই শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য, নিজেদের প্রাণকে উৎসর্গ করার জন্য বিন্দুমাত্র কার্পণ্য করব না ইনশাল্লাহ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। দোয়া করবেন আমাদের প্রিয় হাদি ভাইয়ের জন্য। আগামী 24 ঘন্টায় অ্যাকশন দেখবো, অ্যাকশন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফেলাইতে হবে খানকি।